বিভিন্ন দলের নেতাকর্মীদের যোগদানে এনসিপির বসন্তকাল বহিষ্কৃতদের পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠলে গ্রহণযোগ্যতা কমবে বলছেন বিশ্লেষকরা। কিন্তু এই ধরনের বহিষ্কৃত নেতাদেরকে নিয়ে অথবা কোনো অপরাধী নেতাদেরকে নিজের দলে জায়গা দিলে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বরং কমবে, বাড়বে না। যদি মতাদর্শিক কোনো লয়্যালটি থেকে কেউ জয়েন না করে, তাহলে যিনি মতাদর্শিক লয়্যালটির কারণে জয়েন করছেন না তিনি কিন্তু 2 দিন পরে অন্য কোনো একটা পার্টিতে চলে যেতে পারেন। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ প্রশাসন দেখতে চান প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার তাগিদ। বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে অভিযোগ ফখরুলের। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের পথে বিএনপি, মন্তব্য বিরোধীদের। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। এই বছরের ডিসেম্বরে 2027 সালের এসএসসি পরীক্ষা বদলাচ্ছে কারিকুলামও, জানান শিক্ষামন্ত্রী। ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, পরীক্ষার মাস। এর মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করা, এটা আমাদের টার্গেট রয়েছে। বাংলাদেশ সহ 75 দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, নতুন কড়াকড়ির বাইরে পর্যটক ও শিক্ষার্থীরা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। গণ অভ্যুত্থানের লাভা থেকে উঠে আসা দল এনসিপি নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে তারা। এখন বিভিন্ন দলের নেতা কর্মীরা ফিরছেন দলটিতে। এদিকে যুব দলের বহিষ্কৃত নেতা থেকে শুরু করে ছাত্র রাজনীতিক পুরনো ক্ষমতাসীন বলয়ের বাইরের মুখও যোগ দিচ্ছেন এনসিপিতে। প্রশ্ন উঠছে, এটা কি নতুন রাজনৈতিক জাগরণ নাকি পুরনো রাজনীতির নতুন আশ্রয়? রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করছে এনসিপি। বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের যোগদানে দলটির সাংগঠনিক বিস্তার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রাজনৈতিক কৌতূহল। দলবদল নতুন কিছু নয়, কিন্তু এনসিপির ক্ষেত্রে প্রশ্নটা ভিন্ন। এটা কি আদর্শের সমাবেশ নাকি সুবিধাভিত্তিক পুনর্বিন্যাস? সমর্থকরা বলছেন চলছে এনসিপি বসন্ত। অতীতের রাজনৈতিক পরিচয় নয়, দেশপ্রেম আর স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দিচ্ছে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বার্তা, নিরপরাধ ছাত্রলীগের নেতাকর্মীরাও এনসিপিতে যোগ দিতে পারবেন। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। শুক্রবার বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এনসিপিতে যোগ দেন। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, রেলের অনিয়ম বিরোধী আন্দোলনে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি, যোগ দেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফিরসামিন হক ইকবালও। 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। এর আগে এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 44 নেতাও যোগ দেন এনসিপিতে। বিশ্লেষকরা বলছেন, যদি বহিষ্কৃতদের পুনর্বাসন কেন্দ্র হয়ে ওঠে এনসিপি, তাহলে দলটির গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলই তার সমর্থনের ভিত্তিটা সম্প্রসারিত করতে চায়। সেক্ষেত্রে এনসিপি তার সমর্থক যে ভিত্তিটা বৃদ্ধি করার জন্য যেন কোনো পুনর্বাসন কেন্দ্র না হয়ে ওঠে, তাকে ন্যাচারালি তার সমর্থনের ভিত্তিটাকে বৃদ্ধি করতে হবে। এটা যদি একটা পুনর্বাসন কেন্দ্র হয়, তাহলে কিন্তু আলটিমেটলি তার যেটা গোল সেটা অর্জন হবে না। স্বল্প মেয়াদে জনসমর্থন ও সাংগঠনিক বিস্তারে এসব যোগদান কার্যকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে এনসিপিকে প্রমাণ করতে হবে অনেক কিছু। আপ বাংলাদেশে যিনি হয়তো ভালো সংগঠক, কিন্তু উনি আপ বাংলাদেশে। ইসহাক সরকার সাহেব হয়তো ভালো সংগঠক, কিন্তু উনি বিএনপি। সো দলীয় ইস্যুর যদি সংগঠনকে গুছাতে পারে, এরকম একটা ক্যাপাসিটির উপরে হয়তো ওনারা জোর দিচ্ছেন, বা কার সাথে হচ্ছে অধিক ভালো সংখ্যক ভোটার বা নেতাকর্মী আছে সেটাকে জোর দিচ্ছেন। কিন্তু ওই যে যেটা বললাম, যে এটার ট্রেড অফটা হচ্ছে যে আপনার পার্টির আসলে আইডেন্টিটিটা কি দাঁড়ান। অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা দিচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত। বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান, এটা কি নতুন রাজনৈতিক জাগরণ নাকি শুধুই সুবিধাভিত্তিক অবস্থার পরিবর্তন? বিশেষজ্ঞরা বলছেন এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে।
আর সেখানে নির্ধারিত হবে দলটির প্রকৃত শক্তি। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে রাশেদ জায় খান, নিউজ 24, ঢাকা। দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, জনগণের সেবক ভাবতে হবে। স্বচ্ছতার দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা বিএম ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেয়া হয়। 1991 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিএম ফাউন্ডেশন। 3 দশকের বেশি সময় পর শনিবার সকালে ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। দক্ষ মানব সম্পদ তৈরিতে বিএমের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে সরকার বিএমকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সহজীকরণে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ তৈরি করে আধুনিক বিশ্বের উপযোগী করে সরকারি সম্পাদন ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। উন্নয়নের সফলতা প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলেন সরকার প্রধান। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজাতে চায় বর্তমান সরকার। অনুষ্ঠান শেষে বিএম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান স্কুলের খুদে শিক্ষার্থীদের সঙ্গে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কারচুপি করে ক্ষমতায় এসেছে এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন বক্তব্য রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজনৈতিক উত্তাপের মধ্যেই রাজধানীর ইস্কাটনে এক গোলটেবিল বৈঠকে উঠে আসে সরকারের আগামী দিনের পরিকল্পনার কথা। বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তুলে ধরেন ভ্যাকসিনেশন ও মানব সম্পদ উন্নয়নে সরকারের রূপরেখা। সরকারের এই মুখপাত্র জানান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি এখন মূল লক্ষ্য, যার সুফল পাবে আগামীর বাংলাদেশ। আমরা কিভাবে আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে আরো বেশি স্বাবলম্বিতা তৈরি করতে পারি। ফর ইনস্টেন্স হামের ক্ষেত্রে বর্তমানে একদম কারেন্ট ইস্যু, সেখানে কি আমাদের কোন ইন্টারভেনশন আমাদের নিজেদের ইকোসিস্টেমকে তৈরি করতে পারে কিনা। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে কাজ করা, বোথ হিউম্যান এবং লাইভ স্টকের ক্ষেত্রে, এবং বায়োটেকের এটার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এদিকে পহেলা মের কর্মসূচি সফল করতে রাজধানীর নয়াপল্টনে যৌথ সভার আয়োজন করে বিএনপি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভার আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে চলে আসে জামায়াত আমিরের সাম্প্রতিক এক বক্তব্য, যেখানে বিএনপির বিরুদ্ধে ক্ষমতার জন্য ইঞ্জিনিয়ারিং করার অভিযোগ তোলার কড়া জবাব দেন বিএনপি মহাসচিব। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সুতরাং জামাত ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। মির্জা ফখরুল সতর্ক করে বলেন, ষড়যন্ত্রের রাজনীতি করে যারা টিকে থাকতে চায় তাদের রাজনৈতিকভাবে নির্মূল করবে বিএনপি। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই
সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হবে না বলেন বিএনপি মহাসচিব। ছাত্র রাজনীতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। জনগণ এগুলোকে প্রতিরোধ করবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মাধ্যমে জন্ম হলেও তা অস্বীকার করছে বিএনপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তারা। বিরোধী দলীয় নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। আয়োজনে সারা দেশ থেকে এসে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সরকারকে গণভোটের রায় মেনে নেয়ার দাবি জানান তারা। আমাদেরকে উনি বলছিল যে গণভোটে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কিন্তু উনি এখন বর্তমানে আমাদের সঙ্গে প্রতারণা করতেছে। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি, আমরা রাজপথে নামলে এটা ভাববো না যে কয়জন মরবো, তবে আপনারা পালাইতে জায়গা পাবেন না। তারা আমাদেরকে সেই ফ্যাসিস্ট হাসিনার সেই শাসনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন 11 দলের নেতারা। বলেন, বিএনপি সুবিধাবাদী ও দ্বিচারিতা রাজনীতি করছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে, বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কার কাজে পদে পদে বাধা দিচ্ছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি, সংসদে আছি। ফ্যাসিবাদের পথেই যাত্রা শুরু করেছে বিএনপি, মন্তব্য করেন জামায়াত আমির। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। 24-এর অভ্যুত্থানের তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে 2027 সালের এসএসসি পরীক্ষা। এগিয়ে আনা হবে আগামী বছরের এইচএসসি পরীক্ষাও। সচিবালয়ে এক বৈঠক শেষে নিউজ 24-কে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, সেশন জট কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত। শিক্ষার মান উন্নয়নে 2027 সালের এসএসসি পরীক্ষার কারিকুলামে পরিবর্তন আসছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। করোনা ভাইরাসের কারণে 2020 সালের পিইসি এবং জেএসসি পরীক্ষা না হওয়ায় এবছরের এসএসসি পরীক্ষার্থীদের এটাই প্রথম জাতীয় পরীক্ষা। অন্যদিকে প্রতি বছর ফেব্রুয়ারির প্রথমে এসএসসি এবং মে মাসের প্রথমে এইচএসসি পরীক্ষা হলেও সিলেবাস শেষ না হওয়ায় এবার পেছানো হয়েছে 2 পরীক্ষাই। চলছে এসএসসি আর জুলাইয়ের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের অনুসন্ধান বলছে, এভাবে পরীক্ষা পেছানোর কারণে এই শিক্ষার্থীরা সেশন জটে পড়বে, ব্যাঘাত হবে পড়াশোনায়। তাই ডিসেম্বর মাসের মধ্যেই এসএসসির সিলেবাস শেষ করতে চায় সরকার। শিক্ষামন্ত্রী সচিবালয়ে এক বৈঠক শেষে নিউজ 24-কে জানান, সেশন জটের কারণে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ নষ্ট না করতে এই সিদ্ধান্ত। কোনো ছাত্রছাত্রী জীবন থেকে সেশন জটের কারণে বা বোর্ড পরীক্ষা নেবে এই কারণে তাদের জীবন থেকে 1 বছর 2 বছর যেন ছয় না পড়ে। ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, পরীক্ষার মাস। এর মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করা, এটা আমরা আমাদের টার্গেট রয়েছে, এবং তারপরই যেন অ্যাডমিশন টেস্টে চলে যায়, অর্থাৎ কোনো গ্যাপ যেন না থাকে।
এটা আমাদের সব কিছুগুলোকে আমরা একটা টাইম ফ্রেমে নিয়ে আসবো। এই সমন্বয়টা ইউনিভার্সিটিগুলোর সাথেও আমাদের করতে হবে, আমরা সেই জায়গায় যাচ্ছি। এদিকে মানসিক চাপ কমাতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলির নীতিমালা করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। ফলে শিক্ষকরা বদলি হয়ে নিজ এলাকায় শিক্ষকতা করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিন শনিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী এ বিষয়ে বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সাথে। যারা এনটিআরসিতে মাধ্যমে এক জেলার শিক্ষক আরেক জেলায় নিয়োগ পাচ্ছে, তাদের সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করা হবে, তাদের সুযোগ থাকবে তাদের নিজ জেলায় যাওয়ার। এবং ধরুন একটি এলাকায় একটি স্কুলে হেডমাস্টারের পজিশন খালি হয়েছে, তিনি ইচ্ছা করলে সেখানে যাওয়ার জন্য ট্রান্সফারের জন্য বলতে পারেন। কর্মচারী, শিক্ষক সকলকেই একটা বদলির নীতিমালার ভিতরে আনা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে 2027 সালের মধ্যে অধিকাংশ কারিকুলামে আসছে পরিবর্তন ও পরিমার্জন, বাকিটা শেষ হবে 28 সালের মধ্যে, জানান শিক্ষামন্ত্রী। আগামী 27 অনেকগুলো কারিকুলাম চেঞ্জ করতে পারবো, আর বাকিগুলো 2028 আমরা চলে আসতে পারবো। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, শিক্ষা ও চিকিৎসায় বাড়তি ব্যয়, গণপরিবহনে নৈরাজ্য, এমন নানামুখী চাপে পিষ্ট সাধারণ মানুষ। এদিকে কেউ চাকরি হারিয়ে বেকার, কারো আবার ব্যবসা বন্ধ। আয়ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ মানুষ। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষকে ভালো রাখতে সরকারের নীতি আরও বেশি জনবান্ধব হওয়া জরুরি। হোসেন শাহাদাতের রিপোর্ট। ২৬ বছরের তরুণ জাহিদ হাসান স্বাধীন। একসময় তার ভালো চাকরি ছিল, রাজধানীর বুকে মাথা গোঁজার ঠাঁই ছিল। চাকরির ভরসায় 2 বছর আগে বিয়ে করেন পছন্দের মানুষকে, কিন্তু এখন স্বাধীনের জীবন জুড়ে শুধুই পরাধীনতার গল্প। প্রথম অবস্থায় চাকরি করতাম গার্মেন্টস, যে কোনো কারণবশত মালিক গার্মেন্টস বন্ধ করে দিল। তখন গ্রামে চলে গেলাম, গ্রামে চলে যাওয়ার পরে একটা চাকরি নিলাম, চাকরিটাও চলে গেল। স্বাধীনের মতো জীবনযুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত আরেক মানুষের নাম মফিজুর রহমান খান। পেশায় সরকারি ঠিকাদার, কিন্তু অর্থনৈতিক মন্দায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে চলছে ভাটা। তাই মফিজুরের আয় নেই বছর খানেক ধরে। গত 2 বছর খুব একটা কাজ করতে পারি নাই, বলতে গেলে বেকার অবস্থায় আছি। একটা মানসিক অস্থিরতার মধ্যে আমরা এখন জীবনযাপন করছি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবকিছুর দাম, তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে মাথার ভেতর থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর। এদেশে দ্রুতই সবকিছুর দাম বাড়ে, সে অনুপাতে বাড়ে না কেবল মানুষের শ্রম, ঘাম আর সময়ের দাম, যার চূড়ান্ত রূপ পেট্রোল পাম্প ঘিরে অপেক্ষা আর অপেক্ষা। অফিসে ছুটি নিয়ে সিরিয়াল ধরে সারাদিন, রাতের তো অর্ধেক গেছে, দিনের অর্ধেক চলে গেছে তেল নিতে নিতেই। 1000 টাকা আর্নিং করে আবার যে তেল তোলার জন্য নিয়ে আসছি। এখন মানে সবকিছু সমান হয়ে গেছে, যে আমি যে রাখবো ফ্যামিলির জন্য বা ফ্যামিলিকে কিছু পাঠাবো সেটা ভাই নাই। লাগামহীন ওষুধের দাম, চিকিৎসার ব্যয় সামলাতে দিশেহারা সাধারণ মানুষ। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ বাড়ছে প্রতিদিনই, অথচ খরচ বাড়ছে লাফিয়ে। শিক্ষার খরচ মেটাতে গিয়ে চাপে পিষ্ট অভিভাবকরা। প্রতি সেমিস্টারে ধরেন 85,000 টাকার মতো লাগে, কিন্তু আমার বাবা মা কিন্তু 85,000 টাকার মতো এফোর্ড নেওয়ার মতো ইয়া না। প্রত্যেক সেমিস্টার বা প্রত্যেক ইয়ারে পরিমাণটা বেড়েই যাচ্ছে 50,000 থেকে 1 লক্ষ টাকা, বাট শিক্ষার মানটা যেমন ছিল 5 বছর আগে তেমনই রয়ে গেছে। দেশের অর্থনীতি খুঁড়িয়ে চলছে 2022 সাল থেকেই। বৈশ্বিক ও অভ্যন্তরীণ একের পর এক ধাক্কা দেশের মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি দেয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমাদের সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং যে সমস্ত অবস্টাকল সাধারণ মানুষ ফেস করে সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে এবং এগুলি সমাধানের জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। বিশ্লেষকদের মতে, সময়ের প্রয়োজনেই এখন দুর্নীতি আর অনিয়ম বন্ধে কঠোর হতে হবে সরকারকে। নিতে হবে জনবান্ধব নীতি, বাড়াতে হবে সামাজিক সুরক্ষা ব্যয়। তরুণ স্বাধীনদের জন্য নিশ্চিত করতে হবে কাজের সুযোগ, তবেই মিলবে সমৃদ্ধি, নিশ্চিত হবে স্বাভাবিক জীবন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সরকার 20,000 কোটি টাকা ছাপিয়েছে এমন তথ্য সঠিক নয়, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়াতে চায় না সরকার। শনিবার সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু মানুষের কাছে অর্থনীতির নিয়ন্ত্রণ চলে গেছে, যেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে বলেও জানান তিনি। টাকা ছাপিয়ে হাই পাওয়ার মানি
আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা। তো সুতরাং এখানে এই ধরনের একটা রং ইনফরমেশন আসলে যে হয়, তাহলে এটা আমাদের একটা নির্বাচিত সরকারের প্রতিশ্রুতির সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায়। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা ঝুঁকি ও মার্কিন সরকারের আর্থিক নির্ভরশীলতা কমানোই এর লক্ষ্য। তবে এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না পর্যটক, শিক্ষার্থী সহ অনভিবাসী ভিসা। ভালো চাকরি, উন্নত জীবনমান আর নিরাপদ ভবিষ্যতের খোঁজে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমাতে চান যুক্তরাষ্ট্রে। অনেকের কাছে এটি শুধু একটি দেশ নয়, বরং অপার সম্ভাবনার আরেক নাম। কিন্তু সেই সম্ভাবনার পথে এবার এসেছে নতুন শর্ত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। ঢাকায় মার্কিন দূতাবাস এক পোস্টে জানিয়েছে, এসব দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি। এই বাস্তবতাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের উপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। এই কারণে ভিসা স্ক্রিনিং ও যাচাই প্রক্রিয়াও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম। আসমা তুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।